তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রয়েছে। আমরা বাংলা ভাষার প্যাডাগজির ক্লাস করতে চলেছি। তো আমাদের কাছে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকে আমি এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের আমি শুধুমাত্র প্যাডাগজি সেকশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এগুলো হচ্ছে সবগুলো প্যাসেজের আনসার কি, আমি আপনাদের প্যাসেজের আনসার কিগুলো পরে অন্য সময় আমি আপনাদের দেখিয়ে দেবো কী করে প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে। প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে শো হচ্ছে। তো প্যাসেজ থেকে কী করে আনসারগুলো খুঁজে খুঁজে করতে হয় অলরেডি তার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তাও আমি আরেকবার এই যে নির্দিষ্ট প্রশ্নগুলো আমি আপনাদের অন্য এক সময় দেখিয়ে দেবো পরবর্তী ক্লাসে। তো এবারে আমরা এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের আমাদের প্যাডাগজি কী কী এসেছিলো, 15টা প্যাডাগজি রয়েছে। তো এইগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, সুতরাং আপনারা অবশ্যই সাথে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার কেউ কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি আজকের ক্লাসটা স্টার্ট করি। শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? একটি শিশু যখন ভাষা অর্জন করে, তো একটা শিশুর ভাষা অর্জনের সময় নিচের কোন বিষয়টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষক, পরিবার, বিদ্যালয় না সংবাদ মাধ্যম? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভালো করে বুঝবেন, LNGUAGES SCQUISIT, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইয়েস, এখানে দেখুন ভাষা অর্জনে বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কোন বিষয়টা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিক্ষক, পরিবার, বিদ্যালয় নাকি মিডিয়া, সোশ্যাল মিডিয়া? তো এখানে দেখুন শিশুরা যখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে, শিশুরা প্রথমে একটা শিশুর জন্ম হবে, তাই তো? না, জন্ম হবে না, আর জন্ম তো হবে এই বাই বার্থ, ঠিক আছে। তো জন্ম হওয়ার পর সে প্রথমে কাকে পাবে? সর্বপ্রথমে সে তার ফ্যামিলিকে পাবে। জন্ম হওয়ার পরে সে তার ফ্যামিলিকে পাবে। তো যেহেতু ফ্যামিলিকে পাবে, তার পরিবার মাতা পিতাকে পাবে, ভাই বোনদের পাবে, যদি থাকে, না থাকে তো নাই, বেজাল বাটি, কিন্তু মা বাবাকে তো পাবেই। আর যাই হোক, তো আমরা ধরে নিই মা বাবা পরিবার রয়েছে। তো যেহেতু তার ফ্যামিলিকে প্রথমে পেয়েছে, তো সে প্রথম অনুকরণ বা অনুসরণ কাকে করবে? যে একবার যেটা করবে, দেখে দেখে তো শিখবে, বা শুনে শুনে শিখবে, দেখে দেখে শিখবে, দ্যাট ইজ কল ভাষা অর্জন। যে ভাষার সে অটোমেটিক তার মধ্যে দেখে দেখে ডেভেলপড হয়ে যাবে, এটা কিন্তু বলা হয় ভাষা অর্জন। তাই তার পরিবারের মধ্যে যে ভাষাটা ব্যবহার করা হয় বা যেভাবে পরিবারের মানুষেরা আচরণ করে, ঠিক সেইভাবে সে করবে। তার মানে তার বেসিক যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবার। তারপর সে স্কুলে যাবে, তারপর টিচারে যাবে, তারপর মিডিয়া যাবে। সর্বপ্রথম কিন্তু সে তার পরিবারে জন্ম নেবে, যার জন্মের পর থেকে তার ভাষা বিকাশ যেহেতু শুরু হয়ে যাবে, তাই সে তার ঘরের ফ্যামিলি একটা প্রাইমারি ফ্যাক্টর ভূমিকা পালন করে। কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলীর মুখস্থ করা? এখানে একটা পদ্ধতি আছে, যে পদ্ধতির মূল কথা হচ্ছে ব্যাকরণের নিয়মাবলীগুলো মুখস্থ করা। একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মূল কথা হচ্ছে ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা। কোন পদ্ধতিতে বলা হয় যে ব্যাকরণের নিয়মগুলি মুখস্থ করতে হবে? এই যে গ্রামার ট্রান্সলেশন মেথড যেটা দেখতে পাচ্ছেন, এই গ্রামার ট্রান্সলেশন মেথডে কি বলা হয় যে ব্যাকরণের নিয়মগুলি মুখস্থ করতে হবে। আর ডাইরেক্ট মেথডে কিন্তু মাতৃভাষার অনুপ্রবেশ নিষিদ্ধ। ডাইরেক্ট মেথডে মাতৃভাষাকে কোনো প্রাধান্য দেওয়া হয় না, ঠিক আছে। আর স্ট্রাকচারাল অ্যাপ্রোচ মানে বাক্যর গঠনগত দিক দিয়ে যেটা শেখানো হয়, এটা হলো স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। স্বাভাবিক আবেদন ন্যাচারাল অ্যাপ্রোচ, এটা তো ন্যাচারালি থাকবে, আর মিনারেল কী করে হবে। এবার দেখি নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য নয়? वाओ, नॉय भाई, नेगेटिव सवाल ने नेगेटिव पूछ दिया दोस्तों आप लोगों के लिए। सवाल ने पूछ दिया है नेगेटिव सवाल, तो आप लोग कैसे उसको सॉल्व करेंगे? चलिए हम भी आपके साथ ठहराइए मारते हैं ना। तो आप लोग भी आंसर क्या हो जाएगा कमेंट बॉक्स से ज़रूर बता दीजिए दोस्तों। ये क्वेश्चन नंबर 48 का आंसर क्या हो जाएगा, आप लोग तुरंत कमेंट बॉक्स में बता दीजिए दोस्तों। काहे कि आप लोगों को भी प्रैक्टिस हो जाएगा ना। बहुत बढ़िया, बहुत बढ़िया। तो चलो নিচের কোনটি মধ্যমধ্যে একটু মজা করতে হবে না, এটা কাজটা বোরিং লেগে যাবে, তাই তো। নিচের কোনটি ভাষা শিক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় নয় 48? তার মানে যে কোনো তিনটে এখানে ভাষা শিক্ষণের জন্য প্রয়োজন। তো ভাষা শিখতে গেলে আমাদের মোটিভেশন থাকতে লাগবে। আমরা যদি মোটিভেট না থাকি, আমার যদি ইচ্ছাই না থাকে, তাহলে আমি কি করে ভাষা শিখব? মোটিভেট থাকতে হবে। সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস আমার থাকতে হবে। ইয়েস, আমি পারবো, আমাকে পারতে হবে। এই যে
আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স সেটা আমার মধ্যে থাকতে হবে। তারপর শিখনে বিশেষ ভঙ্গি, অ্যাটিটিউড টুয়ার্ড লার্নিং, অর্থাৎ এক প্রকারে শিখলে হবে না, শেখার বিভিন্ন ভঙ্গিমে আমাকে শিখতে হবে। তো লার্নিংয়ের একটা যে স্ট্র্যাটেজি আছে এটা ফলো করতে হবে, এইভাবে আমাকে ভাষা শিক্ষণ করতে হবে। কিন্তু এখানে ট্রান্সলেশন কোনো ভূমিকা পালন করে না, ভাষা শিক্ষণের ক্ষেত্রে ট্রান্সলেশন কিছু করে না। তো গ্রামার ট্রান্সলেশন আমাদেরকে ডাইরেক্ট মুখস্থ করো, এখানে আমরা মুখস্থ করছি না, আমরা ভাষা শিক্ষণের চেষ্টা করছি। সুতরাং অনুবাদ এখানে আমাদের কোনো ভূমিকা পালন করে না। সুতরাং অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন দেখি। শিশুদের লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে তুমি কি করবে? ওয়াও, একটা শিশুকে আমি লেখা শেখাতে যাচ্ছি, একটি শিশুকে আমি লেখা শেখাতে যাচ্ছি। তো এই লেখা শেখানোর সময় একজন শিক্ষক হিসাবে আমাকে কি করতে হবে? শিশুদের ভাষার বর্ণমালা লিখতে বলা হবে, শিশুদের তাদের ভাবনা চিন্তা লেখার সুযোগ দেওয়া হবে, শিশুদের প্রথমেই একটি অনুচ্ছেদ মুখস্থ করতে বলা হবে এবং তারপর সেই অনুচ্ছেদটি সুন্দর হাতের লেখায় লিখতে বলা হবে, শিশুদের ব্ল্যাকবোর্ড থেকে দেখে অক্ষরগুলি খাতায় লেখার সুযোগ করে দিতে হবে। কোয়েশ্চেন নাম্বার 49 কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। 49, আমরা তাকে লেখা শেখাচ্ছি। তো লেখা শেখালে যদি বলি মুখস্থ করো তাহলে তার লেখা শেখা হলো? মোটেই না। ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে খাতায় লিখবে, তার মানে কপি পেস্ট করছে, মানে নকল করছে, তার মানে অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি হলো না। এবার তাকে আমি লেখা শেখাবো, লেখা শেখানোর সময় যদি বর্ণমালা শিখাই তাহলে লেখা কখন শিখবো? তার মানে অপশন নাম্বার এ হলো না। তো আলটিমেটলি অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তার নিজস্ব চিন্তা ভাবনা লেখার সুযোগ করে দিন, অর্থাৎ কি তাকে ফ্রি রাইটিং করতে দিন। ফ্রি রাইটিং, ফ্রি রাইটিং মানে কি তার যা ইচ্ছা হয় তা তাকে লিখতে দিন। একটা শিশুর যা ইচ্ছা হবে সেটা আপনি তাকে লিখতে দেবেন, কেমন? শিক্ষার্থীর জন্য শিক্ষণ উপকরণ বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বাছাই করার জন্য নিচের কোন বিষয়টা জরুরি? কোয়েশ্চেন নাম্বার 50। আমরা যখন ক্লাসে যাই, ক্লাসে যাওয়ার সময় আমরা সবাই টিএলএম ইউজ করি, তো টিএলএম টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। তো এই যে কোন টিএলএম আমি ক্লাসে নেব, কী ধরনের টিএলএম ক্লাসে নেব, এটা আমি করতে গেলে আমাকে কোন বিষয়টা জরুরি রাখতে হবে? এটা নিকটবর্তী বাজারে সহজলভ্য হতে হবে। আরে ভাই অনেকগুলো টিএলএম আমরা ফ্রিতে পাই, বিনা পয়সায় পাই, বক্কা পাই, যেমন পাথরের টুকরা। পাথরও তো একটা টিএলএম, তাই তো, একটা পাথরের টুকরা। বা একটা আমরা বলতে পারি যে লাঠি যাকে বলি স্টিক, এটাও তো একটা টিএলএম হিসেবে ব্যবহার করতে পারি। কিংবা বিনা পয়সায় অনেক কিছু জিনিস পাওয়া যায়, মাটি দিয়ে গুল বানালাম, গুল বানিয়ে একটা বল বানিয়ে নিলাম, এটাও টিএলএম। তো এটা তো আমরা ফ্রিতে পেয়ে গেলাম। তো এখানে বাজারে সহজলভ্য এটা কোনো কথা নয়। অধিক মূল্যবান না হওয়া উচিত, মূল্যবান মানে পয়সা দিয়ে কিনে যাওয়া হয়, কিন্তু আমরা অবশ্য ফ্রিও পেতে পারি, সুতরাং এটা হলো না। শিক্ষার্থীর নিজের হাতে তৈরি করা উচিত। আরে ভাই অনেক কিছু যে ওই যে মাটি বললাম, পাথরের টুকরা বললাম, এগুলো কি শিশুরা নিজে থেকে তৈরি করে? এগুলো তো ন্যাচারাল জিনিস, ফ্রিতে পাওয়া যায়। বা বা আমাদের সরকার অনেকগুলো টিএলএম প্রোভাইড করে থাকে স্কুলের সময় সময়। সুতরাং এটাও তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। তো এ বি সি তিনটা হচ্ছে না, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। এটি বিষয় সংপৃক্ত এবং সংহত উপায়ে ব্যবহারের উপযুক্ত হচ্ছে, অর্থাৎ আমি যে টপিকটা বোঝাতে চাচ্ছি, যে বিষয়টা আমি বুঝাইবার চেষ্টা করছি, ওই বিষয়টা যেন আমি ভালো করে ওই টিএলএমের মধ্য দিয়ে বোঝাইতে পারি। দ্যাট ইজ দ্য মূল কথা, মূল ফান্ডা। প্রথমে মূল ফান্ডাটা বুঝুন ভাই। নেক্সট, দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থীর কয়েকটি ধ্বনি উচ্চারণে অসুবিধা রয়েছে। ওহো, আমি ক্লাস 2তে রয়েছি এবং আমার শিশুরা কি করতে পারে? ধ্বনি উচ্চারণ করতে পারছে না, তাদের সাউন্ড উচ্চারণ করতে তাদের সমস্যা হচ্ছে। তো এই সমস্যাটা দূর করতে গেলে আমি কি করতে পারি? কোয়েশ্চন নাম্বার 51, বড়িয়া কোয়েশ্চন। প্রথমে দেখি, শিক্ষিকার উচিত মানুষের মুখ গহ্বরে একটা ছাঁচ ব্যবহার করে একটি ধ্বনি স্থানগুলি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা করা। শিক্ষিকার উচিত দু একটি কার্যপ্রণালী ব্যবহার করা, যেমন শব্দ সুর করে বলা এবং সম্পৃক্ত শনাক্তকরণ যোগ্য করে তোলা। পাঠটা জুড়ে জুড়ে পড়া এবং তার অন্তর্গত ধ্বনিগুলি ব্যাখ্যা করা। তাদের বারবার উচ্চারণ এবং অভ্যাস করতে দেওয়া, যাতে তারা বারবার উচ্চারণ করে এবং অসুবিধাগুলি দূর করতে পারে।
এটা কারেক্ট আনসার কোনটা হবে দেখুন, শিক্ষিকার উচিত মানুষের মুখগহ্বরে ছাঁচ লাগানো, সেটা হবে না। তারপর পাঠটা জুড়ে জুড়ে পড়বে, তার অন্তর্গত ধ্বনিগুলির ব্যবহারের ব্যাখ্যা করলেও কোনো কাজ হবে না। তো এখানে আমাদের কারেক্ট আনসার বারবার উচ্চারণ এবং ড্রিল প্র্যাকটিস, এটা হবে না। তো কারেক্ট আনসার হবে 2-1টা কার্যপ্রণালী ব্যবহার করতে হবে, যেমন শব্দগুলো সুর করে বলতে হবে এবং যে শব্দগুলো রয়েছে সেগুলো শনাক্তকরণের জন্য যোগ্য করে তুলতে হবে। বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতি, সেটি কি? উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর জোর দিব। 52, প্রথমে আমি উদাহরণ যাব, তারপর নিয়মে যাব। বেশ কিছু উদাহরণের সাহায্যে নিয়মের দিকে যাব, মানে এক্সাম্পল টু রুল। উদাহরণের সাহায্যে আমি নিয়মে যাব, তার মানে এক্সাম্পল টু রুল। ঠিক আছে, উদাহরণ থেকে নিয়মে গেলাম। তো সুতরাং এটা কারেক্ট আনসার কী হবে? আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। ঠিক আছে, এটা তো আপনাদের সবার জানা রয়েছে। শিক্ষার্থীরা কিসের সাহায্যে ভাষা অর্জন করে? ওয়াও, তারা ভাষা অর্জন করে কিসের সাহায্যে? বড়িয়া কোয়েশ্চন বাই 53। স্বাভাবিক ভাব বিনিময় সংক্ষিপ্ত অর্থাৎ ন্যাচারাল ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট পরিবেশে ভাষা ব্যবহার করে, ভাষার গঠন শৈলীর বিশ্লেষণ করে, ওই ভাষার সাহিত্য পাঠ করে, ওই ভাষার বক্তার সংস্কৃতি সম্পর্কে জ্ঞাত করে। আর এই ভাষা অর্জন আমি আগে বলেছিলাম, শিশুরা জন্মের পর যা দেখবে তাই শিখবে। তার মানে একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের মাধ্যমে, ইন্টারেক্টিভ এনভায়রনমেন্ট, সে যে পরিবেশে থাকবে এই পরিবেশে যেরকম চলবে শিশুটা এইরকমই হবে, এইরকম জিনিসগুলো এসে শিখবে। সুতরাং স্বাভাবিক ভাব বিনিময় সংক্ষিপ্ত পরিবেশে ভাষা ব্যবহার করবে। নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ, অর্থাৎ ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্ট এক্সাম্পল কোনটা? সূক্ষ্ম চালিকা শক্তি। আরোহণ, লম্ফন, লিখন নাকি পঠন? নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির ফাইন মোটর স্কিল বিকাশের উদাহরণ? আরোহণ, লম্ফন, লিখন নাকি পঠন? অর্থাৎ এখানে কারেক্ট আনসার আমাদের লিখন। তো রাইট, ছোটো শিশুরা যখন কলম ধরা শিখে এবং সে যে আঁকিবুকি করে, যে শিশুরা কলম ধরার পর শিশুরা যখন প্রথম কলম ধরবে তখন দেখুন এইভাবে আঁকিবুকি করবে। কী আঁকিবুকি করবে সে নিজেই জানে না, আমি জানা তো দূরের কথা, তাই তো। তো এই যে আঁকিবুকি করে এটাকে বলা স্ক্রিবলিং। এই যে শিশুটা এই যে আঁকিবুকি করছে এটাকে কি বলা হয়? যদি বলা হয় যে শিশুটা যে আঁকিবুকি করছে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ক্রিবলিং। ঠিক আছে, এইটাকে বলা হয় স্ক্রিবলিং। আর এটা কোন সময় হবে? এটা তার লিখনের সময় হবে, এবং এটা যখন করবে তখন তার ফাইন মোটর স্কিল বা এই যে ছোটো ছোটো সূক্ষ্ম চালিকা শক্তি এগুলোর বিকাশ হবে। একটি শ্রেণীকক্ষে বহুভাষিকতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন? বহুভাষিকতা মানে শিশুটা একটা ক্লাসে বহুভাষিকতার প্রসার মানে মাল্টি ল্যাঙ্গুয়েলিজমের এটা বৃদ্ধি করার জন্য তিনি কী ধরনের প্রশ্ন করেন? বেলুন কত উঁচুতে উঠতে পারে? যদি বলি বেলুন কত উঁচুতে উঠতে পারে তাহলে কেউ বলবে 2, সবাই 2 বলে দিতে পারে, শেষ। তো 2 মিটার, সবাই 2 মিটার বলে দিতে পারে, 2 মিটার, শেষ। তুমি কি পোষা পাখি দেখেছো? হ্যাঁ, অনেকে ইয়েস বলে দেবে, কাম খতম, সবাই ইয়েস বলতে পারবে। তুমি কি অক্ষরগুলো লিখেছো? ইয়েস নো দিয়ে আনসার হয়ে গেলো। কিন্তু যদি বলি তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম বলো, তোমার ভাষায়, তার মানে যে বাঙালি স্টুডেন্ট আছে সে বাংলা ভাষায় তরকারির নাম বলবে কয়েকটা, যে আমার মণিপুরি স্টুডেন্ট আছে সে মণিপুরি ভাষায় তার ভাষায় তরকারির নাম কিছু বলবে, যে আবার হিন্দি ভাষায় কথা বলে সে হিন্দিতে কয়েকটি তরকারির নাম বলবে, যে অ্যাসামিস রয়েছে আমার স্টুডেন্ট সে অ্যাসামিস ভাষায় কথা তরকারির নামগুলো বলবে, যে বড় স্টুডেন্ট রয়েছে সে বড় ভাষায় বলবে, নেপালি থাকলে নেপালি ভাষায় বলবে। তার মানে এখানে বহুভাষিকতার প্রসার হচ্ছে, সবাই যার যার মাতৃভাষা ইউজ করছে। ঠিক আছে, আজকে আমি যদি বলি ডাল ভাত সবজি, হিন্দিতে তো আর একটু হলেও ব্যবধান হবে, অসমীয়াতেও অলক একটু পৃথক হব লাগে, ঠিক আছে না? নেপালিতেও ডাল ভাত সবজিকে অন্য কিছু একটা নিশ্চয়ই বলবে। তো এখানে বহুভাষিকতা তো হবেই। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ছড়া নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, কারণ ছড়া যেগুলো রয়েছে ছড়াগুলো নিচের ক্লাসে ব্যবহার করা উচিত, তার কারণ কি? ছাত্রটিকে লক্ষ্য ভাষায় বলার সুযোগ করে দিন, শিক্ষার্থীকে অনুশাসনে রাখুন,
শিক্ষার্থীকে লক্ষ্য ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করে, শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে এবং তারপর বাক্য গঠনে সাহায্য করে। 56 শিক্ষার্থীকে কঠিন শব্দ ব্যবহার করতে, আমরা শিক্ষার্থীকে ছড়া দিয়ে কি কঠিন শব্দ শেখাই? মোটেই না, অপশন নাম্বার কেটে দিন। লক্ষ্য ভাষায় ব্যাকরণ শিখুন, আমি ছড়া শেখাচ্ছি, এখানে ব্যাকরণ কোথা থেকে আসলো? কেটে দিন। অনুশাসনে রাখি না, এটাও ক্যান্সেল, সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। শিক্ষার্থীকে লক্ষ্য ভাষায় বা টার্গেট ল্যাঙ্গুয়েজে বলার সুযোগ করে দিতে হবে, অর্থাৎ ছড়া মানে শুদ্ধ ভাষায় লেখা থাকে, যে ভাষাটা তার টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা তাকে শিখতে হয়, তো এই ভাষায় শিখতে তাকে সাহায্য করে ছড়ার মাধ্যমে। এবার দেখুন, শিক্ষক স্থির করলেন তিনি ক্লাসে শ্রবণ প্রক্রিয়া করাবেন, লিসেনিং অ্যাক্টিভিটি। বহুত বড়িয়া কোয়েশ্চন ভাই। তিনি ক্লাসে কি করাবেন? লিসেনিং অ্যাক্টিভিটি করাবেন, শ্রবণ প্রক্রিয়া। শিক্ষার্থীর শ্রবণে আগ্রহ বাড়িয়ে তোলার জন্য তিনি কিছু চিন্তা ভাবনা বা প্রকল্প বা কাজের পরিকল্পনা করলেন, যে শিক্ষার্থীরা যাতে শ্রবণে আগ্রহী হয়, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে শুনতে আগ্রহী হয়, তার জন্য তিনি একটা প্ল্যান তৈরি করলেন। যেমন কিছু পরীক্ষিত প্রশ্ন যা তাদের আগ্রহ বাড়িয়ে তুলবে এবং আলোচনায় আগ্রহী করে তুলবে। এই যে আয়োজনটা করলেন, এটা কিসের জন্য করলেন? এটা শ্রবণের পূর্বের কার্য প্রকল্প, শ্রবণের সময়ের কার্য প্রকল্প, সময়ের পরবর্তী কার্য প্রকল্প, নাকি শ্রবণ কার্য প্রকল্প অনুসরণ করা? কোয়েশ্চেন নাম্বার 57। তিনি কি করলেন? আমি ক্লাসে ছাত্রদের শ্রবণ দক্ষতা বা শ্রবণ প্রক্রিয়া বৃদ্ধি করার চেষ্টা করছি। তো চেষ্টা করতে গেলে আমি কিছুটা প্ল্যানিং করছি, আমি ভাবছি। এই ভাবলেন তিনি কখন ভাবলেন? এখনও তিনি শিশুদের শ্রবণ করাতে যাননি, তো তিনি আগে ভাবেছিলেন। তার মানে শ্রবণের পূর্বের কার্য প্রকল্প, প্রি লিসেনিং অ্যাক্টিভিটিস ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। ভাষা শিক্ষার ক্লাসে চিত্র বা পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটা ঠিক নয়? এখানে দেখুন ঠিক নয় বলেছে। ভাষা শিক্ষার ক্লাসে যদি আমরা চিত্র বা পোস্টার ব্যবহার করি, তাহলে নিচের কোনটা সঠিক নয় এটা আমাদের বলতে হবে। এটি শিশুদের চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়, তারা ক্লাসে চিত্র দেখলে চিত্রগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে, এটা কারেক্ট। এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেবে, চিত্র থেকে তারা অনেক কিছু নিজে নিজে বুঝতে পারবে, এটাও কারেক্ট, মেনে নিতে পারি। এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ বা সৃজন শক্তি, ক্রিয়েটিভিটি মোস্ট পজিটিভ ওয়ার্ড, এটা হবে। এবার দেখুন, এটি তাদের শ্রবণ দক্ষতা বিকাশে সাহায্য করে। চিত্র বা পোস্টার, চিত্র তো সে দেখবে, তাই তো দেখবে, অনুসরণ করবে, অবজার্ভ করবে, ঠিক আছে, পর্যবেক্ষণ করবে, দেখে দেখে কিছু একটা বোঝার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে, অনুধাবন করবে। এখানে তার চিত্রতে তার শ্রবণের কী ভূমিকা আছে? চিত্র তো আর কথা বলবে না ভাই, চিত্র তো আর কোনো কিছু বলবে না যে সে শুনবে, সুতরাং এখানে শ্রবণ দক্ষতা বিকাশ সুযোগ করে দেয়, এটা ভুল কথা। চিত্র পোস্টারের সঙ্গে ভাষা শিক্ষার ক্লাসে আমাদের শ্রবণের কোনো সম্পর্ক নাই, সুতরাং এটা হবে কারেক্ট আনসার। ইমার্জেন্ট লিটারেসি স্টেজের নিচের কোনটি লিখনের অন্তর্গত? বর্ণমালা লেখা, তারপর বর্ণলেখা, তারপর বাক্য রচনা, নাকি অঙ্কন? ইমার্জেন্ট লিটারেসি স্টেজ 59। ইমার্জেন্ট লিটারেসি স্টেজ বলতে কোন স্টেজকে আমরা বুঝি? অর্থাৎ আনুষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করার পূর্ববর্তী স্তর। শিশুরা যখন স্কুলে যায়, স্কুলে সে 5 বছর কিংবা 6 বছরে সে স্কুলে যাবে, তাই তো প্রথম ভাগে ভর্তি হবে, কিংবা তার 1-2 বছর আগে সে অঙ্গনাদি স্কুলে যাবে। সে স্কুলে যাওয়ার আগে তার ঘরে তার মা বাবা বা কেউ যদি থাকেন, অবশ্যই কেউ না কেউ থাকবেন শিক্ষিত, যেও থাকেন সবাই কি করেন? একটু একটু তারে পড়ানোর চেষ্টা করেন, যেমন 1, 2, ক, খ, এটা কমলা, এটা কলা, এইগুলো তাকে মানে পরিচয় করাবার বা এইগুলো তাকে শেখানোর চেষ্টা করা হয়। তো এই যে স্কুলে যাওয়ার আগে যে তাকে যে শেখানো হয়, দ্যাট ইজ কল ইমার্জেন্ট লিটারেসি স্টেজ। এবং এই সময় শিশুরা কি প্রথমে বর্ণমালা রচনা করতে পারে? মুঠেই না। বর্ণ শব্দ লিখতে পারে? মুঠেই না। বাক্য রচনা করতে পারবে না, কিন্তু তারা ড্রয়িং অঙ্কন করতে পারবে। অঙ্কন বলতে যদি বলে একটা হাতির ছবি অঙ্কন করে সুন্দরভাবে, একটা মহাত্মা গান্ধীর ছবি সুন্দরভাবে আঁকো, দ্যাট ইজ কল অঙ্কন নয়। অঙ্কন বলতে আঁকিবুকি, এখানে অঙ্কন ড্রয়িং বলতে এখানে সে সুন্দর একটা ড্রয়িং করবে সেটা কথা নয়, সে আঁকিবুকি করবে, এইভাবে আঁকিবুকি করবে। অর্থাৎ আপনার কাছে এই আঁকিবুকির কোনো মিনিং নাই, মিনিংলেস, কিন্তু তার কাছে একটা মিনিং আছে, সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি।
শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? শিক্ষার্থীর ভাষা ব্যবহারের যে আমরা মূল্যায়ন করি, এখানে নিচের কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন? চেকলিস্ট, রেটিং স্কেল, পোর্টফোলিও না ইন্টারেকশন? এখানে ভাষা ব্যবহারের মূল্যায়ন করতে গেলে আমাদের কি করতে হবে ভাই? চেকলিস্ট মানে কি? চেকলিস্ট মানে কিছুটা ডাটা দেওয়া থাকবে, এখানে আমরা চেকলিস্ট চেক করব। রেটিং স্কেলও সেম থাকবে। পোর্টফোলিও তার একটা সম্পূর্ণ শিশুর সম্পূর্ণ রেকর্ড জমা থাকবে, আদ্যপান্ত রেকর্ড, অ্যানেকডোটাল রেকর্ড। তারপর আমাদের অন্যগুলো রয়েছে, সেগুলো ডিসকাস হবে। তারপর এখানে দেখুন, ভাষা ব্যবহার মূল্যায়ন করতে গেলে তাকে কী করতে হবে? তার সঙ্গে আমার ইন্টারাকশন করতে হবে, তার সঙ্গে কথাবার্তা অনেক কিছু বলতে হবে। যদি তার সঙ্গে অনেকগুলো কথাবার্তা বলি, তাহলে আমি বুঝতে পারবো সে ভাষা ব্যবহার করতে পারছে কি না। ঠিক আছে ভাই, তো এই ছিল আজকের ক্লাস। এই হলো আজকের সম্পূর্ণ ক্লাসের সবগুলো আনসার কি। তো এই ধরনের সবগুলো আনসার কি সহ আমাদের প্রত্যেকটা ক্লাস পেতে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং সবগুলো ক্লাসের পিডিএফ পেতে এবং প্রাইভেট ক্লাস পেতে আপনারা আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। পেইড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী অন্য একটা ক্লাসে আমরা কথা বলছি। জয় হিন্দ।